মাছ ধরার কাজটা শুধু মাছ ধরা নয়, দুর্ধর্ষ হতে হবে, প্রচুর সাহস থাকতে হবে, তবেই এই কাজগুলো করা যাবে। একটা বড় সাইজের বাঁশপাতা মাছ পড়লো। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো আজকের আরও একটা নতুন পর্ব, সেই সঙ্গে সঙ্গে বলে রাখি আমার দর্শক বন্ধুদের একটা অনুরোধ ছিল মাছ ধরার ভিডিও দেখবে। এবার মাছ ধরা বলতে নদীতেই এখানে সব থেকে ভালো মাছ ধরা হয়। আর নদীতে এই সময় যে পরিস্থিতি বা ওয়েদার, বাড়ির কাজকর্ম, মা বাবা, তো সব মিলিয়ে আমরা দুজনে একসাথে যেতে পারছি না। বিপ্লববাবু একাই যাচ্ছে নৌকাতে, তো সেখানে মাছ ধরা হবে, আপনাদেরকে দেখাবে। তুমি সাবধানে এসো, তাহলে ঝড় বৃষ্টি আসবে, সাবধানে থাকিস। তো আমি আমার পক্ষীরাজ নিয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব নদীতে, বিদ্যাধরীর তীরে। আপনাদের সবটাই দেখাবো, খুব জমজমাট হতে চলেছে। বিদ্যাধরীর তীরে এসে উপস্থিত হলাম। এটাই হচ্ছে সেই জেটিঘাট। আর এখানে প্রচুর জেলে ভাই বন্ধুরা রাত্রির মাছ ধরে এখন সকালবেলা নিয়ে এসছে, মাছ আড়তে চলে গেছে। বালিখাল বোটঘাট ছেড়ে একটা নৌকায় চেপে বসলাম। আমার যে নৌকাটায় যাওয়ার কথা ছিল সেই নৌকার দাদাভাই এখন এই মুহূর্তে নেই, তো আমি অন্য একটা নৌকায় চেপেছি। এখান থেকে আমি সেই নৌকায় যাব। আর এই যে দেখুন, মেশিনটা হয়তো এখন স্টার্ট দেওয়া হবে, আর একদিকে রান্নার তোড়জোড় চলছে। নোনা জলের নদী বিদ্যাধরী, এ যেন এক সুন্দরবনের শান্ত ধমনীর মতো বয়ে চলে গেছে আপন গতিতে, চুপচাপ, গম্ভীর, অথচ হৃদয় ছোঁয়া। আর নদীর দুই পাড় ঘিরে দাঁড়িয়ে আছে হাজারো ম্যানগ্রোভ গাছ। জল জঙ্গলের এই মিলন তৈরি হয়েছে এক আশ্চর্য দৃশ্য। আর এমন দৃশ্য ক্যামেরাবন্দি করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। বালিখাল জেটিঘাট থেকে একটি নৌকোতে আমি চেপে আর একটা জায়গায় এসেছি। এখানে দেখুন প্রচুর নৌকো নোঙর করে আছে, আর সামনে বৃহত্তর বিদ্যাধরী, আর দূরে দেখুন একটা মালবাহী জাহাজ, সে তার গন্তব্যে যাচ্ছে। জেলে ভাইরা একে একে সবাই নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে। আমরাও কিন্তু আর কয়েক মুহূর্তের মধ্যে বেরিয়ে পড়ব। আমাদের একটুখানি সময় নিতে হচ্ছে। ওই দেখুন, এই একটা নৌকা গেল, একটু আগে একটা গেছে, আর এই একটা। আর এই হচ্ছে দীপকদা। দীপকদা ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। দীপকদার এখানে লাস্টবার যখন এসেছিলাম তখন আমি ভিডিও করতাম না, তখন কিন্তু স্টোভে রান্না হতো। দীপকদা এখন গ্যাসে রান্না করছে। আর দীপকদার নৌকাটাও বড় হয়েছে, বলো? আগেরবার তো একটু ছোট নৌকা ছিল। মা কিন্তু বারবার আসার সময় বলছিল কোনো অসুবিধা হলে দীপকদার সঙ্গে বলবি। কোনো অসুবিধা হলে দীপকদার বলিস। একদিকে রান্নাবান্না শুরু হয়েছে, ভাত বসানো হয়ে গেছে। দীপকদার একদিকে মাছ কুটে ধুয়ে নিল। আর এই মুহূর্তে আমরা নৌকায় দুজন আছি, কিন্তু আমাদের সঙ্গে আরও দুজন সঙ্গী আছে। তারা একটু উপরে গেছে কোনো কাজে, এক্ষুনি চলে আসবে। দীপকদা রাঁধতে রাঁধতে কোথাও একটু ব্যস্ত থাকার কারণে চলে গেছে, যার কারণে রান্নাটা এখন আমিই করব। এদিকে মশলা করে নিয়েছি, এই যে নুন হলুদ সবই দেখতে পাচ্ছেন, আর কচু আলু দিয়ে এই মাছটা রান্না হবে। মাছ সবজি ভাজা হয়ে গেছে, এবারে মশলা কষাচ্ছি।
বিদ্যাধরীর তীরে এই মুহূর্তে নোঙর করা নৌকাগুলো যে যার মতো বেরিয়ে যাচ্ছে। আর দূরে দেখতে পাচ্ছেন একটা বড় বোট যাচ্ছে। এই বোটটি কিন্তু ট্যুরিস্ট বোট, এরাও ঘুরতে এসছে। কিছুক্ষণ প্রতীক্ষার পরে আমাদের এই একজন পার্টনার চলে এসছে। এদিকে তো দীপক দা আর এদিকে আর একজন পার্টনার। আমরা এবার বেরোবো। এটা নৌকার পিছন দিক, এইখানটা বেঁধে যাচ্ছিল। নৌকাটা বেঁধে গিয়েছিল, তাই একটু নেমে ঠেলতে হলো। এ যেন এক রূপকথা, তবুও তার মধ্যে লুকিয়ে আছে অনেক কঠোর বাস্তবতা। শিরা উপশিরার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা এই নদীমাতৃক ভূস্বর্গীয় ভূখণ্ডটির নাম সুন্দরবন। সুন্দরী বনাঞ্চলের পাশে নোনা জলের নদীগুলির বুকে লেখা আছে হাজার হাজার মানুষের জীবন কাহিনী, হাজার হাজার মানুষের কঠোর জীবন সংগ্রামের কথা। এই নোনা জলের বুকে তারা খুঁজে চলেছে বেঁচে থাকার উপায়। রৌদ্রের তাপ হোক কিংবা ঝড়ের তাণ্ডব, বর্ষার অজর ধারা হোক কিংবা শীতের কাঁপুনি, ঘুটঘুটে অন্ধকার হোক কিংবা জলের প্রচণ্ড ঢেউ, তারা থামতে জানে না। কারণ তারা জানেন একবেলা মৎস্য শিকার মানে সপরিবারের মুখে দুমুঠো ভাত জোটা। তাদের পিঠ ভিজে যায় ঘামে, আবার কখনো প্রচণ্ড বৃষ্টিতে। মাঝে মাঝে দিগন্তের কালো মেঘের দিকে তাকিয়ে তাদের ভয় হয়। কালো মেঘের চোখরাঙানিতে তাদের মনে আসে আতঙ্ক। তবুও তারা থামতে জানে না, কারণ তাদের ভরসা এই নদী। এমনই বিদ্যাধরীর বুকে ভেসে থাকা হাজারো জেলে বন্ধুর গল্প, যা হয়তো কেউ শোনে না। নদীতে এই মুহূর্তে প্রচণ্ড ঢেউ হচ্ছে, আর আমরা বালিখালে কিছুক্ষণ অপেক্ষা করার পরে বিদ্যাধরীর বুকে চলে আসলাম, ঠিক যে জায়গাটায় মাছ ধরা হয়। আপনারা তো মাছ ধরার আনন্দ নেবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই পরিশ্রমটা একবার বোঝার চেষ্টা করুন। সমস্ত জেলে বন্ধুরা আমাদের আগে বেরিয়েছিলেন, তারা অলরেডি এখানে এসে নোঙর করেছেন, আর আমরা এবারে এখানে নোঙর করবো আর এখানেই জালটা ফেলবো। প্লাস্টিকের পিপড্রামগুলি জলের উপরিতলে জালকে ভাসিয়ে রাখতে এবং কাছিকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। আর এই যে লম্বা কাছিটি গেছে, এই কাছিটি মাটির এক প্রান্তে কাঁকড়া কাঠ স্কিনে দেওয়া হলো। আপনারা দেখলে বুঝতে পারবেন এটি মাটির সঙ্গে আঁকড়ে রাখতে সুবিধা করে।
এতক্ষণ ধরে আপনারা যেটা দেখলেন আমি ওই একই জিনিসই দেখেছি। নদী থেকে ড্রাম উঠলো, বাঁধা হলো, ছেড়ে দিল, বটি আসলো, জাল কাটা হলো। বিশ্বাস করুন আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমার মনে হয় আপনারাও কেউ কিছুই বুঝতে পারেনি। কিন্তু এবারে আমরা জাল ফেলবো, এটা আমিও বুঝতে পারছি, নিশ্চয়ই আপনারাও বুঝতে পারবেন। দেখুন একজন নৌকার মাথায় শুয়ে আছে। ভালো আছো? খাওয়া দাওয়া করেছো? কি অবস্থা দেখুন। আমারও জায়গা একটু মতো মতো জায়গা, জল চাকচিংড়ির মতো আছে, একটু দিক খেলাম ওখান দিয়ে দেবো। হ্যাঁ আমি উঠি দুটো, আর একটা দুটো দিন পরে ইয়ে করি। পাশাপাশি যতগুলো নৌকো সবই মোটামুটি আমাদের পরিচিত। ওই হচ্ছে চন্দনদের নৌকো। এ চন্দন, চন্দন, এ আমার জন্য কি তরকারি আছে? ঠিক আছে আমি যাচ্ছি, রাখ আমার জন্য। চন্দন আবার হাত উঁচু করে ডাকছে। এবারে কিন্তু ফাইনালি আমরা জাল ফেলবো। আশেপাশে কিন্তু সবাই জাল ফেলা শুরু করে দিয়েছে, আমরাও আমাদের নৌকার জালটা ফেলবো। আর জাল ফেলার সময় হলো, একটু ভাটা লাগছে, ঠিক সেই সময় জালটা ফেলতে হবে। আর স্রোতে জালের মধ্যে মাছগুলো ঢুকবে। আমাদের একটা জাল পাতা হয়ে গেছে, আর নৌকোর উপরে এখনো জাল আছে। এই জালগুলোকে পেতে দিতে হবে, তাই আমাদেরকে এখন অন্যত্র যেতে হবে। চারিদিকে মেঘাচ্ছন্ন আকাশ, সেই সঙ্গে একটু ঢেউ আছে। সাথী আসার সময় বলেছিল ক্যামেরাটা সাবধানে রেখো, এই জন্যই হয়তো বলেছিল। আর হ্যাঁ, ক্যামেরা কিন্তু সাবধানে রাখবে। আর আপনি ক্যামেরার স্ক্রিনে যতগুলো ড্রাম ভাসতে দেখছেন ততগুলো জাল। যেহেতু আজ মেঘাচ্ছন্ন আকাশ, তাই ছবি অতটাও পরিষ্কার নয়, আমি নিজেও বুঝতে পারছি। অবস্থা দেখুন, কিছু একটা সমস্যা হয়েছে, আমি বুঝতে পারছি না। নদীর মাঝখানে তাকে নেমে যেতে হলো। আমাদের নৌকায় ঠিক আছে দেখছো? হ্যাঁ ঠিক আছে না? তাই গেল। খুলে
মাছ ধরার কাজটা শুধু মাছ ধরা নয়, দুর্ধর্ষ হতে হবে, প্রচুর সাহস থাকতে হবে, তবেই এই কাজগুলো করা যাবে। দেখুন অবস্থা, পুরো নদীর মাঝখানে নেমে এই কাজগুলো করতেই হবে, কোনো উপায় নেই। আমাদের এই নৌকো থেকে এখনো পর্যন্ত 3খানা জাল পাতা হলো, আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিদ্যাধরীর তীরে। এটি একটি লবণ জলের নদী, আর আমাদের এখানে পৌঁছানো এবং জাল ফেলা মোটামুটিভাবে 2.5 থেকে 3 ঘন্টা লেগেছে। আর আমরা এই জাল তুলবো সম্ভবত সন্ধ্যা নাগাদ। আর সন্ধ্যা নাগাদ যখন জালটা তুলবো, নিশ্চয়ই আপনারা এবং আমরা সবাই হয়তো খুব এক্সাইটমেন্ট থাকবো যে কি মাছ পড়ছে বা কি ব্যাপার। আর সেই সব দেখাতে গিয়ে কথা একেবারেই বলা হবে না। সেটা হলো যে এই মাছ ধরা এবং আমাদের খাদ্যের যোগান দিয়ে যাওয়া, মাছ বাজারে তার নিয়মিত মাছ পৌঁছে দেওয়া, এই যে কাজটি এতটাই কষ্টকর, আমি জাল ফেলা এবং এখনও পর্যন্ত থেকে সেটা বুঝতে পেরেছি। এবং এটা একটা দুঃসাহসী কাজ কিছু কিছু সময়, কারণ রৌদ্র, ঝড়, জল, তুফান যাই আসুক না কেন, কিছু কিছু কাজ এমন পড়ে যায় যে সেগুলো করতে গিয়ে সাহস না থাকলে একেবারেই হবে না। সেটা আমার অন্তত এখনও দেখে মনে হলো যে দাদাভাইকে একটু আগে আপনারা দেখলেন, একেবারে নদীর মাঝখানে তাকে এক্ষুনি নেমে যেতে হলো। তো চলুন, এখন আমরা আপাতত একটু খাওয়া দাওয়া করব। জাল ফেলার পরে দীপক দা আবার এই পেঁয়াজ কুচতে বসেছে। আমি আসাতে খুবই আনন্দ পেয়েছে দীপক দা এবং আরও সকলে, কিন্তু সকলের একটাই বক্তব্য, বিপ্লব তুই আসার আগে একটু আমাদের ইনফর্ম করে আসিসনি কেন? কারণ আমি আসার আগে ওদেরকে ইনফর্ম করে আসলে ওদের বক্তব্য যে একটা বড় মাছ রাখা যেত, যদিও ওদের সকলের অ্যাবসেন্সে আমি একটা রান্না করেছি, তবু ওরা খুশি নয়। এখন কি হবে, ডিম ভাজা নাকি? আচ্ছা, ডিমের অমলেট। চলো, এটা হলো ঝড়খালি, লট নম্বর 126, আর সামনে ভীষণ জলরাশি বিদ্যাধরী, আর এই প্রান্তে টাইগার ফরেস্ট, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের বসবাস। এদিকে ডিম আর আলু ভুজিয়া হচ্ছে। আবার বাইরে ঝিরঝির করে একটু একটু করে বৃষ্টি আসছে, আর আমরা নৌকার মধ্যে সবাই মিলে খেতে বসে গেছি। প্রথমেই পাতে দিয়েছি আমার আলু ডিমের ভুজিয়া, একটু করে লেবু আছে, আর যে তরকারিটা বানানো হয়েছিল সেটাতেই। আর এটি হলো আলু কচু দিয়ে সেই নদীর টেংরা মাছ, আর এইটা কিন্তু বাগদা চিংড়ি, আরও চিংড়ি মাছ আছে নিশ্চয়ই এর মধ্যে। খাওয়া দাওয়া শেষ করলাম, বিশ্বাস করুন মাছগুলো বিভৎস টেস্টি, খুব সুন্দর খেতে ছিল। আর এই জন্যই হয়তো সাথী আগে থেকে আন্দাজ করতে পেরেছিল, আমাকে আসার সময় বলছিল যে তুমি খুব বড় বড় মাছ খাবে, তাই না? তুমি বড় বড় মাছ খাবে বলো? তা সত্যি খুব বড় মাছ খেলাম এবং মাছগুলো খুব সুস্বাদু ছিল। দুপুরে খাওয়া দাওয়ার শেষে আমরা সকলে একটু রেস্ট নিচ্ছি, আর এখানে মোবাইল নেটওয়ার্ক যথেষ্ট ভালো, সকলে বাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তা বলছেন, আর আমি একটু বাইরে রেস্ট নিচ্ছি। পাটা দেখুন এইভাবে দিয়েছি। মাথার উপরে খোলা আকাশ, নদীর কুলকুলানি শব্দ, ঝিরঝির বাতাস, নৌকার উপরে শুয়ে একটা সুন্দর দিন এনজয় করছি। বিকেল গড়িয়ে সন্ধ্যার কাছাকাছি এখন সময়, আর আকাশে প্রচণ্ড ঘন মেঘ, সেই সঙ্গে নদীতে প্রচণ্ড ঢেউ হচ্ছে। আমাদের এবারে জাল তোলার পালা, পাশাপাশি নৌকাগুলোতে অনেকে জাল তুলেছে, অনেকে জাল তুলছে। আমাদের নৌকাতেও জাল এই মুহূর্তে উঠবে, আর জাল উঠে মাছ যে জায়গাটায় থাকবে তার জন্য এই ব্যবস্থাটা করা হলো। ছোট ভাম পড়েছে মনে নাকি ওটা, না? হ্যাঁ, আর একটু বড় পড়লে
কি মাছ? ভর্তি আছে জলে। হ্যাঁ ভাগ্যে ছিল তাই, ভালো সাইজ। নদীর ইলিশ। এটাতে একটা মনে হয় ভাম পড়েছে, পম্পলেট। আমার চোখে পড়লো একটা। বাপরে বাপ, এত কাঠ পড়লে অসুবিধা তো হবেই। সময় এখন একেবারে সন্ধ্যা হয়ে গেছে, আর টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। আর আমাদের দ্বিতীয় জালে মাছের সঙ্গে প্রচুর কাঠ জালের মধ্যে ঢুকে যাওয়ায় জালটি ছিঁড়ে গেছে। দীপকদা এখন সেই জালটা সেলাই করছে। আর এই কাজগুলো যখন যে সমস্যা তখন সেটা ঠিক করতেই হবে, তাই যত ঝড় তুফান যাই আসুক না কেন। যার জন্য আমি এই কথাটা বারবার জোর দিয়ে বলছিলাম যে মাছ ধরার কাজটা যথেষ্ট কষ্টকর। পর্যন্ত মাছ যা পেয়েছি, ভালো সাইজের লোটে মাছ, চিংড়ি মাছ, বড় সাইজের চাওড়া চিংড়ি যেটা ওই সাইডে আছে, একটা বড় পায়রা মাছ, ইলিশ মাছ, আর বড় মাছ বলতে আমরা যা বুঝি পায়রা মাছ, ইলিশ মাছ, বেলে মাছ, পমফ্রেট আছে ওর মধ্যে। আর একটা বড় ওই মাছটা কি জানো, ভেটকির মতো দেখতে, তাল ছোট। একটা বড় সাইজের বাঁশপাতা মাছ পড়লো। এটা পুরো আমার এক হাতের কাছাকাছি লম্বা হবে। হ্যাঁ, এক হাতের কাছাকাছি। এখন মাছ বাছার কাজ চলছে, আর ওদিকে কয়েকজন জেলে বন্ধু তারা মাছ ধরা হয়ে গেছে, যার জন্য ওরা ঘাটে ফিরে যাচ্ছে। ঘুটঘুটে অন্ধকারের মাঝখানে যে মিটমিট করে জ্বলতে থাকা আলোগুলো দেখা যাচ্ছে, ওগুলো দূরের জেলে বন্ধুদের নৌকার আলো। এই মুহূর্তে আমাদের 3খানা জাল তোলা হয়ে গেছে একেবারে। কিছু মাছ বাছা হয়েছে, কিছু মাছ বাছাই করতে হবে, আর কিছু মাছ এখনও জালের মধ্যে আছে, ওগুলোও বের করে বাছাই করতে হবে। এখন আমরা যাব ঘাটের দিকে। হ্যাঁ, একটা ট্যাংরা মাছের মুখ দেখলাম। ওই একটা বেরিয়ে যাচ্ছে।
অবস্থা হ্যাঁ হাফ জাওয়ালাটা দিতে হবে। 9টা বাজতে যায় প্রায়। আজকের সব থেকে বড় মাছ এটি। আর আপনারা তো দেখেইছেন ইলিশ, পায়রা সহ আরও বিভিন্ন রকমের ছোট বড় সব রকম মাছ পেয়েছে। এখনও মাছ বাছার কাজ চলছে। আর আমি কিছুক্ষণ বেঁচেছিলাম ওদের সঙ্গে, তোরা আমাকে বললো যে তোকে আর বাঁচতে হবে না, তুই ভিতরে গিয়ে বস। আমি এখন ভিতরে বসে আছি। নৌকা এই মুহূর্তে বালিখাল জেটিঘাটে আসলো, ঠিক সেই জায়গাটা যেখান থেকে আমি শুরু করেছিলাম সকালবেলা, আপনাদের দেখিয়েছিলাম যেখান থেকে আমি উঠেছিলাম, সেইখানে এলাম। তো আজকে সারাদিনের অভিজ্ঞতা আপনাদের সকলের সঙ্গে ভাগাভাগি করে নিলাম। আর কি ধরনের মাছ কাঁকড়া পড়েছে সব কিছু আপনারা দেখেছেন। কিছু কিছু সময় আবার ক্যামেরা ধরতে পারেনি, আপনারা দেখতেও পাননি হয়তো। আর এই মাছগুলো বাছাইয়ের পরে এখন যাচ্ছে আড়তে। আড়ত থেকে সম্ভবত আজকে রাত্রি অথবা সকালবেলা ভোর নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। আর আমাকেও এই মুহূর্তে বিদ্যাধরী বুক থেকে বিদায় নিতে হবে। মাছ আড়তের দিকে যাচ্ছে, আর দীপকদা আমাকে মাছ দেওয়ার জন্য খুব জোরাজুরি করছিল, কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ায় এখন মাছ নেওয়াটা আমার পক্ষে খুব একটা সুবিধাজনক হবে না, যার জন্য আমি এখন কোনো মাছ নিলাম না। আর ওরা রাত্রে থাকতেও বলছিল, একটা ইলিশ পেয়েছিল, আমি থাকলে ওই ইলিশটা আজকে রাত্রে খাওয়া দাওয়া হতো, কিন্তু আমি তো থাকবো না, আমার অন্য কাজ আছে বাড়ি। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি একটু অপ্রস্তুতের মতোই শেষ করতে হচ্ছে। তবে হ্যাঁ, কথা দিচ্ছি দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন। আর সদা সর্বদা সাথী বিপ্লবের সঙ্গে জুড়ে থাকুন।